নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ২৮তম অংশ। আরেকটু আগে গেলে মনের মিলটা আরও গভীর হতো আমার হয়তো, কিন্তু আসল সমস্যা তাদের নিয়েও নয়, আমার দুঃখিনী বুদ্ধিমতী প্রায় নিরক্ষরা বুড়ি ননদকে নিয়েও নয়। তিনি তার পুজো আচ্চা, রান্নাবান্না, কাঁথা সেলাই, আচার, বড়ি, আমসত্ত্ব তৈরি আর সংযত ছোঁয়াছুঁয়ি নিয়ে দিনের অর্ধেকটা সময় কাটাতেন। বাকিটা সময় আমার চারদিকে বিরাজ করতেন। আমি যেখানে যেতাম সেখানে যেতে চাইতেন, যা করতাম করতে চাইতেন। সকলের সঙ্গে আশ্চর্য দক্ষতার সঙ্গে মেলামেশা করতে পারতেন। আমার গিন্নিপনার অর্ধেকটা আমি তার কাছে শিখেছি, আর কত যে স্নেহ পেয়েছি সারা জীবন ধরে বলে বলেও তার যথেষ্ট স্বীকৃতি দেওয়া যায় না। সমস্যা আমার মুখ্য ভাগ্নিকে নিয়ে। মুখ্য হলে কি হবে, অতি আশ্চর্য তার আত্মসম্মান। নিজের ঘরে একদা রানীর মতো বিরাজ করেছিল, তারপর বিধির বিধানে সে রাজ্য গেল। দূরদর্শিতার অভাবে তার স্বামী কিছু রেখে যায়নি। মানুষটা যদিও দেবতার মতো ছিল, উলিপুরের সংসার তুলে দিয়ে, জিনিসপত্র অর্ধেক জলের দরে বেচে দিয়ে, অর্ধেক দান বিলি করে, যৎসামান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমার সামনে যখন দাঁড়ালো, আমি ওর মুখের দিকে চেয়ে দেখলাম এ তো একটা সম্পূর্ণ মানুষ নয়, এর আধখানাকে সেখানে রেখে এসেছি। বছর ৩২ বয়স, লম্বা, সুশ্রী, অসহিষ্ণু, কিন্তু চোখের দৃষ্টি অম্লান। অর্থাৎ দেখলে মনে হয় খিটখিটে, আসলে তা নয়। নিজের সঙ্গে বোঝাপড়া করতে শেখেনি, বাধ্য হয়ে ৩টে মেয়ে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে যতই আদর পাক, স্বাধীন মানুষকে অপর দায়িত্ব হতে হচ্ছে, এই তিক্ত সত্য তার আত্মসম্মান বরদাস্ত করতে পারছিল না। তার নাম সুরমা। আমার মায়ের নামও ছিল সুরমা। আমার মা ৩ বছর বয়সে অনাথা হয়ে পরের ঘরে মানুষ হয়েছিলেন। সেই প্রথম দিন থেকে সুরমাকে অন্তরে স্থান দিয়েছিলাম, আদর দিয়ে, শাসন দিয়ে, শিক্ষা দিয়ে, যত্ন দিয়ে। কিশোরী কন্যা মানুষ করা তেমন কঠিন কাজ নয়। ৩জনেই লেখাপড়া শিখে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ কিছু না পেলেও তার চেয়েও ভালো জিনিস পেয়েছিল। সে হলো একরকম উচ্চাকাঙ্ক্ষা, বড় হবার প্রবল বাসনা। সেইটাই তাদের জীবনের মূলধন ছিল। আমি তাদের পথ করে দিয়েছিলাম এইমাত্র। আমার আসল গর্ব সুরমাকে নিয়ে। ফ্ল্যাটে বস্তুত এতগুলো লোকের জায়গা ছিল না, কিন্তু আমাদের দেশে জায়গা নেই বলে কোনো কথাও নেই। ডাক্তারের চেম্বারের সঙ্গে লাগানো ৩টি বড় বড় ঘর, তাতে আমরা ৯ জন মানুষ। বড় টেবিলে দুবাচে খাওয়া হয়, রাতে মাটিতে ঢালা বিছানা হয়, নিজেরাই পাতে নিজেরাই তোলে। আমাদের বুড়ি আয়া আমোদিনী নিজে দুঃখী হলেও অন্য দুঃখী এসে এবারই আদর যত্নে ভাগ বসাবে, এ কথা ভাবলেও তার পিত্তি জ্বলে যেত। মস্ত রান্নাঘরে আমিষ নিরামিষ আলাদা সেকশন হয়ে গেল। রোজ সন্ধ্যায় আমাদের বড় শোবার ঘরটি একটা নারী শিক্ষা কেন্দ্র হয়ে যেত। আমি তার একচ্ছত্র মাস্টারনি। ছাত্রীদের বয়স 7 থেকে 32। বলা বাহুল্য, ছেলেটা আমাদের ছোট শোবার ঘরে বুদ্ধিমান জীবের মতো গা ঢাকা দিয়ে থাকতো। তারও সামান্য মাস্টারি করতে হতো। সমিতি টমিতি ছাড়লাম। বন্ধুরা বললেন, হয়ে গেল তোমার সাহিত্য সাধনা, এবার সংসারের চাকার তলায় তলিয়ে যাবে। তা অবশ্যই হয়নি। কে না জানে কাজের লোকদের হাতে সবচেয়ে বেশি কাজের সময় থাকে। আমার মনের মধ্যে একটা দরজা খুলে গেল। আমার অন্তর্বাসী সেই সত্তাটি আমাকে ঘাড় ধরে শেখাতে লাগলো। অনেক রাতে পড়ুয়ারা শুয়ে পড়লে এবং আমার স্বামীর আপত্তি সত্ত্বেও লেখাটা নিজের থেকেই আসতো। খাটতাম সুরমার জন্য। যেদিন থেকে কাগজে পড়েছিলাম সোভিয়েত ইউনিয়নে 5 বছরের নিরক্ষরতা ঘুচে গেছিল, সেদিন থেকে এ বিষয়ে বেজায় কৌতূহল ছিল। সুরমা আমার সে কৌতূহল মেটালো। 12 বছর বয়সে বিয়ে হয়েছিল। গ্রামের স্কুলে যেটুকু শিখেছিল কোন কালে তা ভুলে গেছে। ঠিক করলাম তাকে তৈরি করে নিজের পায়ে দাঁড় করাবো, যাতে আর কোনো কালে পরের কাছে সাহায্য চেয়ে তার ওই অপূর্ব আত্মসম্মান ক্ষুণ্ণ না হয়। ওর মা আমার ছোটদের মহা আপত্তি। এই বয়সে আবার লেখাপড়া হয় নাকি? একটা ভাগ্নিকে দুমুঠো খেতে দিতে পারবি না? তাকে বোঝালাম যাতে ওই দুমুঠোর জন্য কারো কাছে হাত পাততে না হয়, তাই করে দিতে চাই।
আমার স্বামীর কোনো আপত্তি না থাকলেও খুব একটা ভরসাও ছিল না। শুনলাম বিদ্যাসাগর বাণীভবনে বৈধব্যের সব নিয়ম পালন করতে হয়, থান পড়া, নিরামিষ খাওয়া, একাদশী ইত্যাদি। তাতে আমি খুশি নই। শেষ পর্যন্ত সরোজ নলিনীতে ভর্তি করলাম। বাড়ি থেকে আসা যাওয়া করত। সাধারণ লেখাপড়া, দর্জির কাজ, কারুকার্য, তাঁত, উল বোনা, ক্রুশ বোনা সব কিছুতে 4 বছরে দক্ষ হয়ে উঠল সুরমা। বাড়িতে ওরা মাস্টারি করে করে আমিও তার ছাড়া সব কিছুতে এমনি দক্ষ হয়ে উঠলাম যে আমার মেয়ের বিয়ে সময় পর্যন্ত দর্জি ডাকতে হলো না। 4 বছরে সুরমা পাশ করে পাকা দর্জি হয়ে বেরোলো। সেই স্তক নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে। আমাদের বা আর কারো কাছ থেকে কখনো একটা পয়সা চায়নি। এমনই তার আত্মপ্রত্যয়। মনে হয় ওইটিই সব। প্রথমে আমার বন্ধুবান্ধবের চেষ্টায় দুটো একটা মহিলা সমিতিতে সেলাই শেখানোর কাজ, তারপর সেই কাজের গুণ দেখে আরও প্রসার। শেষে বহু বছর বাটানগরে বালিকা বিদ্যালয়ে সেলাইয়ের টিচার, এখন সম্মানের সঙ্গে অবসর নিয়েছে। এই আত্মপ্রত্যয়টাই সব। মনে হতো ওটি একরকম অহংকার, জাক নয়, দেমাক নয়, নিজের গুণ গেয়ে বেড়ানো নয়, স্রেফ নিজের উপর বিশ্বাস, বিধাতার মঙ্গল বিধানে অব্যক্ত আস্থা। যত দেখি তত আশ্চর্য হই। এখন নিজের চেষ্টায় তার মেয়ের কিঞ্চিত অর্থ সাহায্যে ছোট একটি সরকারি ফ্ল্যাট কিনেছে। সেখানে কয়েকটি মেয়েকে সেলাই শিখিয়ে অবসর জীবনকে কর্মময় করে তুলবে।